আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, প্রথমেই বলে দিই, পরশু দাড়ি কাটতে গিয়ে আমার এখানে কি একটা হয়েছে আমি জানি না। এখানে সব বিজগুড়ি হয়ে গিয়েছে বলে আমি দাড়ি কাটতে পারছি না। গতকাল থেকে এটা আবার আজকে দেখছি একটুখানি বেড়েছে। আমি জানি না, এখন যদি বাড়ে তাহলে পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে, যার জন্য আপনারা আমার এক মুখ দাড়ি দেখতে পাচ্ছেন, আমি দাড়ি কাটতে পারছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে আজ বাদে আজকে রাত্রিবেলা কাটলে কালকে সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণা শুরু হবে, কাউন্টিং শুরু হবে। এই কাউন্টিং শুরু হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত নাটক ফাটক চলছে না দর্শক, নাটকের শেষ নেই। নাটক কিরাম চলছে, ধরুন নির্বাচন কমিশন এমন চেপে ধরেছে, আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমন চেপে ধরেছে রাজ্য সরকারকে, এত মিথ্যে কথা বলেছে, এত মিথ্যে মামলা করেছে যে তারা এখন তিতিবিরক্ত হয়ে গিয়েছে। এখন নির্বাচন কমিশন ঠিক করেছে যে এখনই যে অবজারভার ঠিক হবে, আগে সমস্ত রাজ্যের লোক দিয়ে, রাজ্য ক্যাডারের যে সমস্ত অফিসার আছে তাদেরকে দিয়ে কাউন্টিং হতো। সেখানে থাকতেন বিভিন্ন দলের লোকজন থাকতেন। এবারে নির্বাচন কমিশন ঠিক করেছে যে আলাদাভাবে অবজারভার পাঠানো হবে এবং গণনা করবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এসে। স্টেট গভর্নমেন্টের একজন থাকবেন, কিন্তু তিনি শুধু উপস্থিত থাকবেন, তার হাতে কোনো ক্ষমতা নেই। এইটা নিয়ে এবার কোর্টে চলে গেলেন আমাদের তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল সিব্বালকে দাঁড় করালেন, যতগুলো দাঁড়িয়েছেন ততগুলোতেই হেরেছেন কপিল সিব্বাল। তিনিও জেতার জন্য মরিয়া, যে একটা কেস তো অন্তত জিতি, মুখ রক্ষে করি, এক একটা অ্যাপিয়ারেন্স আমি 20 লাখ টাকা করে নিচ্ছি, একটাও আমি জিততে পারছি না, কিছু তো করে দেখাতে হবে। কিন্তু লবডঙ্কা, যেই শুনেছে কোর্ট যে এখানে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ঠিক করেছে কেন্দ্রীয় সরকারের কর্মী দিয়ে তারা ভোট গণনা করাবে, কোর্ট বলছে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন ঠিক করবে কোথায় ভোট হবে, কবে ভোট হবে, কি করে ভোট হবে, কিভাবে গণনা হবে, সমস্ত নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী হবে। এখানে আদালত কোনো রায় দিতে পারে না। আদালত নির্বাচন কমিশনের কোনো আদেশের ওপরে হস্তক্ষেপ করবে না, অতএব এই মামলা খারিজ। প্রথম ধাক্কা ওইখানে। তারপরে হলো কি, স্ট্রং রুম নাটক। স্ট্রং রুমে গিয়ে মুখ্যমন্ত্রী বসে বললেন ধর্ণা দিয়ে, যদিও 4 ঘন্টার মধ্যে সেই ধর্ণা উঠে গেল। আসলে একটা আমি বলেছিলাম, ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক ভোটের ফলাফল যদি তার বিপক্ষে যায়, তাহলে উনি বিকেলবেলা 4টের সময় উনি একেবারে এসে প্রেসকে জানিয়ে দেবেন যে এই নির্বাচন একেবারে ঘোটালার মাধ্যমে হয়েছে, ব্যালট বাক্স বদল হয়েছে, ব্যালট বাক্সে গন্ডগোল করা হয়েছে, এই সমস্ত উনি বলবেন, আমরা জানি। এখন ফল যখন প্রকাশ হবে, প্রথম দিকে দেখবেন যে তৃণমূল এগিয়ে আছে, বিজেপি পিছিয়ে আছে। আমি আগেই বলে দিচ্ছি, কারণ এটা আর কি এলাকা ধরে হয় না, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে একসঙ্গে করা হবে। এবার সে হচ্ছে দক্ষিণের কিছু হতে পারে, ওদের কিছু অংশের হতে পারে, বিজেপির কিছু অংশের হতে পারে, মানে দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকে, এত বড় পশ্চিমবঙ্গের 4 দিকের সব লটারির মাধ্যমে হবে। এখন এটা হলেও চিন্তা করার কিছু নেই, দেখবেন বেলা যত বাড়বে বিজেপি তত এগোবে, এবং এগোবে মানে হু হু করে এগোবে। আগে এরা করতো কি, এরা ধরুন এই যে যত নির্বাচন এদের আমলে হয়েছে, এদের কেন সিপিএম এর আমলেও যত হয়েছে, এরা করতো কি, নিজেদের লোক ফিট করে রেখে দিত, আর 2-4টে নির্দল প্রার্থীকে দাঁড় করিয়ে দিত। নির্দলগুলো
ওখানে গিয়ে কেউ কংগ্রেসের হয়ে বসলো, অপোজিশনে যে তৃণমূল থাকে তার তৃণমূলের হয়ে গিয়ে বসলো, বা অপোজিশনে যে সিপিএম থাকে তার সিপিএম এর হয়ে গিয়ে বসলো। আর যে অফিসার, যে রাজ্য সরকারের যে অফিসার, সেই অফিসার একজন বার করছে আর একজনকে দিচ্ছে। সে বলছে টিএমসি 620, সিপিএম 1210, এরম হলো। এবার যারা লিখছে উল্টো দিকে, সে বলে দিল কি যে সিপিএম 620 আর তৃণমূল 1210। জাস্ট উল্টো, যে ক্ষমতায় আছে তার বেশিরভাগটা চলে যাবে উল্টো দিকে। আর যে লিখছে সে তো লিখছে, ট্যাবুলেশন শিটে লিখে যাচ্ছে, সেটা যাবে আরোর কাছে। আরো পুরো কম্পাইল করবে, কম্পাইল করে একটা যোগ করবে, যোগ করে ফার্স্ট রাউন্ডের ফল এই। এই যে ঘোটালাটা, এই ঘোটালাটা একদিন ধরে সিপিএম যেমন করেছে তেমন তৃণমূলও করেছে। এখন 2021 সালের নির্বাচনে আমরা দিচ্ছি, ভোট দিচ্ছি, ভোট যাচ্ছে কোথায়? পাবলিক ভোট দিচ্ছে, ভোট যাচ্ছে কোথায়? এবার এত জ্বালা তার কেন যে স্ট্রং রুমে গিয়ে তিনি বসে আছেন? এখন লাস্টে উনি এখন মশা করে খিল দিয়েছেন। এখন আর উপায় নেই, এখন তাকে যা হবে মেনে নিতে হবে। মনোবল চাঙ্গা করার জন্য কর্মীদের তিনি নানান রকম ভাষণ দিচ্ছেন। এখন যা অবস্থা, আর একটা খবর আপনাদের দিয়ে রেখে দিই, সেটা হচ্ছে আমাদের ফলতার যে শাহজাহান, যাকে খুঁজতে সেই দাবাং অফিসার যিনি গেছিলেন, তার হুঙ্কারের পরে শাহজাহান তো বেপাত্তা, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফলতায় পুরো নির্বাচনটা ক্যান্সেল হয়ে গেছে। ফলতা যে নির্বাচন, ফলতা আসনের যে নির্বাচন, পুরোটা ক্যান্সেল হয়ে গিয়েছে। 21 তারিখে, 21 মে আবার পুনর্নির্বাচন হবে। পুনর্নির্বাচন হয়ে 24 তারিখ তার ফল ঘোষণা হবে। কাল যে ফল ঘোষণা হচ্ছে তার সঙ্গে এই ফলটা তখন জুড়ে যাবে। এটাও একটা মাথায় বড় বাজ। সব মিলিয়ে আমাদের নির্বাচন কমিশনের চাপ, আদালতের চাপ, বিরোধী পক্ষের চাপ এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে অংশগ্রহণ। মানুষ চাইছিল ভোটাধিকার দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হোক। যখন পরিবেশটা তৈরি হয়ে গেছে, ভয়মুক্ত পরিবেশ যখন তৈরি হয়েছে, মানুষ দলে দলে বেরিয়েছে এবং দুদিকেই আপনি দক্ষিণবঙ্গ, প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধের যদি আপনি দেখেন গড়, তাহলে প্রায় 92% ভোট পড়েছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, সম্ভবত এই শেষ। এইরকম একটা ভোট এর আগে ভারতবর্ষ দেখেনি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এইরকম ভোট দেওয়া। ইন্দিরা গান্ধী যখন হারলেন, এমার্জেন্সি জারি করার পর ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি তুলে দিয়ে যখন ভোট ঘোষণা করলেন, তখনও ভোটের পার্সেন্টেজ কিন্তু এত হয়নি। কিন্তু এবারে ভোটের পার্সেন্টেজটা হচ্ছে, মানে গড় করলে 92.5%, যা ঐতিহাসিকভাবে একদম শীর্ষে বসে গেল। আর কোনোদিন কেউ এখানে টপকাতে পারবে বলে আমার মনে হয় না। এখন কালকে ফল ঘোষণার পর যদি বিপক্ষের দিকে বল চলে যায়, মানে ফলের বলটা যেটা মানে বিজেপির দিকে চলে যায়, দেখবেন রাজ্য জুড়ে অশান্তি কাকে বলে। রাজ্য জুড়ে অশান্তির বন্যা বইবে।
এবারে আমি আপনাদের একটা পরামর্শ চাইবো আপনাদের কাছে। আপনাদের দেশে এখন সোনার দাম তো প্রচুর। আপনারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে আসেন, আমাদের এখানে সোনার দাম অনেক কম, মানে এখন 1,46,000। আপনাদের ওখানে কত আমি জানি না। আমাদের এখানে প্রচুর হালকা সোনা তৈরি হয়, হালকার ওপরে দেখতে এমন বড় মানে মনে হবে অনেক বড়। 1 ভরির মধ্যে আপনাকে সোনার বড় হার তৈরি করে দেবে, যেটা দূর থেকে দেখলে মনে হবে 5 ভরির হার। সেরকম পাওয়া যায়, আংটিও পাওয়া যায়, কানের দুলও পাওয়া যায়, সমস্ত কিছু। আমি ভাবছি যে এরকম একটা চ্যানেল করব মেয়েদের জন্য, শুধু শুক্রবার দিন ওই সপ্তাহে 1 দিন করে আমি সোনার দোকানগুলো আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো, যাতে আপনারা ওই সোনার দোকানে গিয়ে আপনারা কম পয়সায় সোনাটা কিনতে পারেন। কারণ আমাদের এখানে 9 ক্যারেটের পাওয়া যায়, 12 ক্যারেটের পাওয়া যায়, 18 ক্যারেটের পাওয়া যায়, 22 ক্যারেটের পাওয়া যায়। যত কম ক্যারেটের নেবে তত সোনার দাম কমবে। আপনাদের ওখানে যেমন সেটা নেই, এখানে যেমন সেইটা আছে। আপনার পকেট অনুযায়ী আপনি সোনা, কিন্তু সোনার কোনো খামতি নেই। সোনা সোনাই, সোনা সোনাই থাকবে। আমাদের যেমন আগে 8 ক্যারেটের ছিল, আমাদের ছোটবেলা মাসিদের পড়তে দেখেছি 8 ক্যারেটের সোনা ছিল। এখন সেটা আবার সরকার ফিরিয়ে এনেছে, যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে মধ্যবিত্তের। তার জন্যই আপনারা যারা এটা করতে চান, মানে দেখতে চান, যদি আপনারা উৎসাহী হয়ে থাকেন তাহলে আমায় কমেন্টে জানাবেন। তাহলে পরে আমি এটা শুরু করে দেব সামনের শুক্রবার থেকে। এই একটা করে ভিডিও প্রতি শুক্রবার দিন যাবে। দোকানের ঠিকানা, কিভাবে আসবেন, কিভাবে কোন দোকানে যাবেন, কিভাবে কথা বলবেন, সব দরফর সব বলে দেবো। সবাই ভালো থাকবেন। বাংলাদেশিদের জন্য কি আবারও চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা? দীর্ঘ 1.5 বছরের টানাপোড়েনের পর হঠাৎ করে কি বদলে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের চিত্র? নতুন করে কি শুরু হতে যাচ্ছে মানুষে মানুষে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা এবং পর্যটনের পুরনো প্রবাহ? নাকি শেষ মুহূর্তে আবারও কোনো অস্বস্তিকর রাজনৈতিক মন্তব্যে থমকে যেতে পারে বা বিলম্বিত হতে পারে সবকিছু? দর্শক, আজকের ভিডিওতে থাকছে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা নিয়ে সর্বশেষ আপডেট, পর্দার আড়ালের কূটনীতি এবং সামনে কি হতে পারে তার বিশ্লেষণ। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, অনেকেরই আগ্রহ এই বিষয়টি নিয়ে, সে কারণেই কথা বলছি। তো যেটা বলছিলাম যে দীর্ঘদিনের অস্থিরতার পর বাংলাদেশ ভারত সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার পথে, এমনটাই ইঙ্গিত মিলছে দুই দেশ থেকে। সবচেয়ে বড় যে বিষয়টি এখন আলোচনায়, তা হলো চালু হতে যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা, পর্যটক ভিসা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের নাগরিকরা ভারত ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। শনিবার, মানে আজকে 2 এপ্রিল, ভারতের কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তার বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী 6 মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে পারে নয়াদিল্লি। এর সঙ্গে ধারণা করা হচ্ছে শিগগিরই ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণ করবেন এবং পূর্ণাঙ্গ ভিসা পরিষেবাও চালু হবে। মানে একটির সঙ্গে আরেকটির এই যোগসূত্র আছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, মানে নরেন্দ্র মোদীর দপ্তর। কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্কের বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন নরেন্দ্র মোদী। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও কাজ করছেন। কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর এই কমিটির প্রধান, এবং মিস্টার শশী থারুর দুই দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিবেদনের উপরও সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে। এখন দেখা যাক
কেন বন্ধ হয়েছিল ট্যুরিস্ট ভিসা? আপনারা জানেন যে 2024 সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে হঠাৎ টানাপোড়েন তৈরি হয়। কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে, তখনই ভিসা কার্যক্রম প্রায় স্থবির হয়ে যায়। এই জন্য অনেকে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের অভব্য কথাবার্তা এবং অদক্ষ কূটনীতিকেই দায়ী করেন। তখন নিরাপত্তা উদ্বেগ এবং অস্থিরতার প্রেক্ষাপটে ভারত ভিসা পরিষেবা সীমিত করে দেয়। বিশেষ করে চালু রাখে তারা চিকিৎসা ভিসা এবং জরুরি পারিবারিক প্রয়োজনে যে ভিসা লাগে সেটা তারা দেয়, এছাড়া বাকি সব ভিসা তারা বন্ধ করে দেয়। তখন এটা আরো স্পষ্ট হবে যদি আমরা ভিসা প্রদানের 1-2 বছরের পরিসংখ্যানটা দেখি। 2023 সালে যেখানে প্রায় 24 লাখ বাংলাদেশি নাগরিক ভারতীয় ভিসা পেয়েছিলেন, সেখানে 2025 সালে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 4,70,000-এ। কই 24 লাখ আর কই 4,70,000। এবং এই 4,70,000-এর সিংহভাগই ছিল মেডিকেল ভিসা এবং জরুরি ভিসা, অর্থাৎ যাদের আত্মীয় স্বজন রয়েছে ওপারে, তারা যাওয়ার সুযোগ পেয়েছেন। চলুন এবার দেখি বরফটা গলতে শুরু করলো কিভাবে, কেন সূচনায় বললাম যে এটি চালু হতে যাচ্ছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর কার্যকারিতা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায়, মানে যেটা ইউনূসের সময় তলানিতে গিয়েছিল, এটিকে আবার পুনঃপ্রতিষ্ঠায় ভারত সরকারের তরফ থেকে যথেষ্ট সদিচ্ছার প্রকাশ পাওয়া গেছে। যেমন 17 ফেব্রুয়ারি তারেক রহমান যেদিন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং তার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে অংশ নিয়েছিলেন আরো পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনিও ঢাকায় এসেছিলেন। তখন মিস্টার বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি হস্তান্তর করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আবার একটু আগে যদি দেখি, এরও আগে গত ডিসেম্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার দাফন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা এবং ব্যক্তিগত চিঠি নিয়ে এসেছিলেন এবং তারেক রহমানের হাতে পৌঁছে দিয়েছেন। এসব চিঠিতে সম্পর্ক পুনরুদ্ধার দুই দেশের মধ্যেকার এবং একসঙ্গে সামনের দিকে পথ চলার আহ্বান ছিল এবং সহযোগিতার আশ্বাস ছিল। এভাবেই মূলত সম্পর্কের বরফ গলতে শুরু করে। বাংলাদেশের তরফ থেকেও সদিচ্ছা প্রকাশ করা হয়। যেটা বললাম যে বিশেষ করে বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগটা বাড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় গত 7 এপ্রিল বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন। এই সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া, ট্যুরিস্ট ভিসা মূলত স্বাভাবিক করার বিষয়ে জোরালো অনুরোধ জানানো হয়। অন্যদিকে ভারতও বর্তমান বৈশ্বিক যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সেটির বিবেচনায় বাংলাদেশকে কাছে টানতে আগ্রহী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা, আঞ্চলিক অর্থনৈতিক চাপ সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন ভারতের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার, এটি ভারতের থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন। সূত্র বলছে এই প্রেক্ষাপটেই দিল্লির সাউথ ব্লক থেকে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার সিদ্ধান্ত এসেছে। আর এই কূটনৈতিক সূত্রের আশ্বাস পেয়েই সম্ভবত গত 28 এপ্রিল জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হতে যাচ্ছে এমন সুখবর দিয়েছেন। আবার কয়েকদিন আগে 19 ফেব্রুয়ারি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মিস্টার অনিরুদ্ধ দাসও বলেছেন বাংলাদেশিদের জন্য ভারতীয় সব ক্যাটাগরির ভিসা, মানে ট্যুরিস্ট ভিসা সহ এই ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে গেলে উভয় দেশ অর্থনৈতিক সম্পর্ক
এবং জ্বালানি সংযোগ সহ, আপনারা জানেন আমরা ইতিমধ্যে বেশ কিছু জ্বালানি তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, অন্যান্য অভিন্ন ক্ষেত্রের দিকে নজর দেবে, এটি কূটনৈতিক সূত্রে জানা গেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বাংলাদেশও ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব বিভাগের ভিসা পুনরায় চালু করেছে, যেটা গত বছরের ডিসেম্বরে টেকনিক্যাল পজ বা কারিগরি বিরতি বলে বন্ধ করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার, এবং এটা তারেক রহমানের সরকার দায়িত্ব নেবার পরই সম্ভবত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের দিকে আবার চালু করা হয়েছে। এখন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, আগরতলা, মুম্বাই, চেন্নাইয়ের কনসুলার বিভাগ সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে এবং সেখান থেকে, সেসব জায়গা থেকে ভিসাও দেওয়া হচ্ছে। এবার দেখা যাক অর্থনীতির সঙ্গে এই ভিসার আসলে সংযোগটা কি, কতটুকু সংযোগ। বিশেষজ্ঞরা বলেন ভিসা শুধু ভ্রমণের অনুমতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি বড় অর্থনীতি। বিশেষ করে ভারতের জন্য, ভারতের অর্থনীতির জন্য এই ভিসা, ট্যুরিস্ট ভিসা হলো প্রাইমারি গেটওয়ে। কলকাতা পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, বড় বাজার, আরো অন্যান্য অনেক স্ট্রিট আছে, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এসব জায়গার ব্যবসায়ীরা ইতিমধ্যেই আশাবাদী হয়ে উঠেছেন। কারণ বাংলাদেশি পর্যটক মানেই শুধু কলকাতা নয়, ভারতের কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালোর, জয়পুর সহ বিভিন্ন রাজ্যের আবাসিক হোটেল, দার্জিলিং, শিলিগুড়ি, যে সমস্ত জায়গায়, সিমলা, মানালি, কাশ্মীর, বিভিন্ন জায়গায় এইসব জায়গার আবাসিক হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, শপিং মল, সব জায়গায় একটা নতুন গতি আসবে এই ট্যুরিস্ট ভিসা চালু হলে। মেডিকেল ভিসা তো সীমিত পরিসরে দিচ্ছেই, সেটিও যদি আবার একটু গতি পায়। অর্থাৎ এই ভিসা প্রক্রিয়াটা গত 2 বছর প্রায় স্থবির, এটি চালু হলে তাদের ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে একটি নতুন গতি আসবে। ঠিক এই সময়ে কিন্তু সামনে এসেছে একটি অস্বস্তিকর ঘটনা। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অবৈধ বাংলাদেশিদের নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যা দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে একটা অস্বস্তি তৈরি করেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাড়িকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বলেছে এ ধরনের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অপমানজনক এবং ক্ষতিকর। প্রশ্ন হচ্ছে, এই ধরনের মন্তব্য কি আবারও সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? সব মিলিয়ে পরিস্থিতি কি আবারও একটা ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে দাঁড়াতে পারে? এইরকম যখন অবস্থা, মানে একদিকে ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা, অর্থনৈতিক প্রয়োজন, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, অন্যদিকে রাজনৈতিক মন্তব্য, আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক অস্বস্তি, তাই চোখ রাখতে হবে দিল্লির সাউথ ব্লকের দিকে, কারণ সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন লক্ষ্যে অর্থাৎ স্থিতিশীলতার দিকে, উন্নয়নের দিকে এগোবে, নাকি আবারও ঝুলে যাবে, আটকে যাবে? ট্যুরিস্ট ভিসা কি সত্যিই চালু হবে? আপনার মতামত জানতে চাই।